আজকের পর্বে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। ধরুন, সম্পদ তৈরি নিয়ে লেখা প্রায় 40টা বইয়ের মূল শিক্ষাগুলো যদি এক জায়গায় পাওয়া যেত। হ্যাঁ, আমরা ঠিক সেটাই চেষ্টা করব। অনেকগুলো মানি রিলেটেড বইয়ের নির্যাস। একদম। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই বইগুলো থেকে পাওয়া সবচেয়ে কাজের আইডিয়া আর কৌশলগুলো নিয়ে একটু সহজ করে কথা বলা। ঠিক, দেখা যাক কিভাবে সঠিক মাইন্ডসেট, মানি ম্যানেজমেন্ট আর কিছু প্র্যাকটিক্যাল স্টেপস আমাদের ফাইন্যান্সিয়াল গোলের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, প্রথম যে বিষয়টা প্রায় সব বই বা ভিডিওতেই আসছে সেটা হলো মাইন্ডসেট, মানসিকতার পরিবর্তন। এখান থেকে শুরু করা যাক, কি বলেন? অবশ্যই, এটা তো ফাউন্ডেশন। যেমন ধরুন, সিক্রেটস অফ দ্য মিলিয়নিয়ার মাইন্ড বইটার কথা। ওই যে বলে না, টাকা নিয়ে কিছু নেগেটিভ ধারণা থাকে আমাদের। হ্যাঁ, যেমন টাকাই সকল নষ্টের মূল বা এই ধরনের চিন্তা, এগুলো মাথা থেকে বের করতে হবে। একদম। আবার দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বলছে বড় করে ভাবার কথা, সাহস করে বড় স্বপ্ন দেখার কথা। আর সাইকোলজি অফ মানিতে বলা হচ্ছে টাকার আসল উদ্দেশ্য কিন্তু স্বাধীনতা, নিজের জীবনের কন্ট্রোলটা নিজের হাতে রাখা। ঠিক। যদিও থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা নিয়ে অনেকে বলেন যে এটা শুধু মাইন্ডসেটের ওপর বেশি জোর দেয়। হ্যাঁ, এরকম একটা সমালোচনা শোনা যায়। কিন্তু সত্যি বলতে পজিটিভ মাইন্ডসেট ছাড়া কিন্তু কাজ শুরু করাই কঠিন। তবে হ্যাঁ, এটাও ঠিক, শুধু ভাবলে হবে না, কাজটাও করতে হবে। সুযোগ যে আছে এই বিশ্বাসটা রাখা জরুরি। মাইন্ডসেটের পর আসে টাকা আর সম্পদকে ঠিকঠাক বোঝা। এখানে তো রিচ ড্যাড পুয়ার ড্যাডের কথা আসবেই, দুটো ভিডিওতে এর উল্লেখ আছে। অবশ্যই, অ্যাসেট আর লায়াবিলিটি এই দুটো জিনিসের পার্থক্য বুঝতে পারাটা খুব জরুরি। একদম। সোজা কথায়, অ্যাসেট হলো যা আপনার পকেটে টাকা আনে, আর লায়াবিলিটি হলো যা টাকা বের করে নিয়ে যায়। ঠিক। সুতরাং ফোকাসটা হওয়া উচিত অ্যাসেট বা সম্পদ বাড়ানোর দিকে। আচ্ছা, এর সাথে মিলিয়ে আরেকটা দারুণ আইডিয়া আছে 4 আওয়ার ওয়ার্ক উইক বইটাতে। আপনি কি ওটা একটু বলবেন? ওই যে আপেক্ষিক আয়ের ব্যাপারটা। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। অ্যাবসোলিউট ইনকাম বনাম রিলেটিভ ইনকাম। ধরুন, একজন হয়তো মাসে অনেক টাকা আয় করেন, কিন্তু তার জন্য তাকে সপ্তাহে 80 ঘন্টা কাজ করতে হয়। তার চেয়ে আরেকজন হয়তো আয় কিছুটা কম করেন, কিন্তু কাজ করেন অনেক কম সময়, ধরুন সপ্তাহে 10-15 ঘন্টা, আর বাকি সময়টা তিনি নিজের মতো করে কাটান। আচ্ছা, তাহলে রিলেটিভলি বা আপেক্ষিকভাবে দ্বিতীয়জন কিন্তু বেশি ধনী, কারণ তার সময় স্বাধীনতা অনেক বেশি। দারুণ পয়েন্ট। আর এখানেই প্রশ্ন আসে, আমরা বেশিরভাগ যে পথে হাঁটি, চাকরি, শুধু চাকরি করে কি ধনী হওয়া সম্ভব? দেখুন, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বইটা অনুযায়ী ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং। ওখানে 4টে ক্যাটেগরি আছে। ই মানে এমপ্লয়, এস মানে সেলফ এমপ্লয়েড, আর বি মানে বিজনেস ওনার, আই মানে ইনভেস্টর। বইটা বলছে সত্যিকারের আর্থিক স্বাধীনতার জন্য ই বা এস থেকে বেরিয়ে বি বা আই ক্যাটেগরিতে যেতে হবে। এমন সিস্টেম তৈরি করতে হবে যেখানে আপনি না থাকলেও আয় আসবে, বা আপনার টাকা আপনার জন্য কাজ করবে। একদম। মিলিয়নিয়ার ফার্স্ট লেন বইটাও অনেকটা এই কথাই বলে, ব্যবসার মাধ্যমে প্যাসিভ ইনকাম তৈরির কথা। তবে হ্যাঁ, ফার্স্ট লেন কিন্তু সহজে নয়, এর জন্য শুরুতে প্রচুর পরিশ্রম দরকার। ব্যবসা শুরু করার ক্ষেত্রেও তো কিছু অ্যাপ্রোচ আছে, যেমন লিন স্টার্টআপ। হ্যাঁ, লিন স্টার্টআপের বিল্ড মেজার লার্ন সাইকেলটা খুব কাজের। দ্রুত একটা মিনিমাম ভার্সন বানিয়ে মার্কেটে ছেড়ে ফিডব্যাক নাও, শেখো, তারপর ইমপ্রুভ করো। আচ্ছা। আবার ব্লু ওশেন স্ট্র্যাটেজি বলছে একদম নতুন মার্কেট খুঁজে বের করতে, যেখানে কম্পিটিশন কম, আর নিজের স্কিল ডেভেলপমেন্টের ওপরও জোর দেওয়া হয়েছে। সো গুড দে ক্যান্ট ইগনোর ইয়োর মতো বইগুলোতে। ব্যবসার পাশাপাশি বিনিয়োগের কথাও তো আসছে, বিশেষ করে কম্পাউন্ডিং এর পাওয়ার। ওহ, সেটা তো ম্যাজিক। কম্পাউন্ড ইফেক্ট বইটা এটাই বলে, সময়ের সাথে সাথে ছোট ছোট বিনিয়োগও কিভাবে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। আর লং টার্মের জন্য নিরাপদ বিনিয়োগ। একদম না। দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইটা তো এটাই শেখায়, আবেগকে কন্ট্রোল করা খুব জরুরি, ভয় বা লোভের বশে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আচ্ছা, ওয়ান আপ অন ওয়াল স্ট্রিটের আইডিয়াটাও বেশ মজার লেগেছিল। আমরা যে সব কোম্পানি ব্যবহার করি। হ্যাঁ, পিটার লিঞ্চের আইডিয়া। আপনি রোজ যে কোম্পানির কফি খান বা যে সুপারমার্কেটে যান, তাদের ব্যবসাটা যদি ভালো বোঝেন, সেখানেও বিনিয়োগের সুযোগ থাকতে পারে। তবে অবশ্যই রিসার্চ করে, শুধু ব্যবহার করি বলেই বিনিয়োগ করা ঠিক না। ঠিক তাই। আর সবচেয়ে বড় কথা, শুধু থিওরি জানলে হবে না,
অলতো করে হলেও শুরু করতে হবে। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার। আর এই সব কিছুকে একসাথে ধরে রাখার জন্য দরকার ভালো অভ্যাস, তাই তো? অ্যাটমিক হ্যাবিটস যেমন বলছে। একেবারে ছোট ছোট পজিটিভ অভ্যাস তৈরি করা। গেটিং থিংস ডান বলছে কাজ ফেলে না রেখে সিস্টেম মেনে এগোনোর কথা। আবার এসেনশিয়ালিজম শেখায় অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে আসল গুরুত্বপূর্ণ কাজে ফোকাস করতে। মানে প্রোডাক্টিভিটি আর হ্যাবিট বিল্ডিংও এর একটা বড় অংশ। অবশ্যই, কারণ দিনের শেষে জ্ঞান থাকলেই হবে না, সেটাকে কাজে লাগাতে হবে কনসিস্টেন্টলি। ছোট ছোট সাকসেসগুলো কিন্তু কনফিডেন্স বাড়ায়, দ্য উইনার এফেক্ট যেমনটা বলে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, সম্পদ তৈরি আসলে কোনো একটা নির্দিষ্ট ফর্মুলা নয়, এটা একটা জার্নি। এর জন্য দরকার সঠিক মানসিকতা, টাকা ও ব্যবসা সম্পর্কে স্বচ্ছ ধারণা, স্মার্ট ইনভেস্টিং আর ভালো অভ্যাস। হ্যাঁ, একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে। এই বইগুলো থেকে পাওয়া আইডিয়াগুলো একসাথে করলে একটা ভালো রোডম্যাপ পাওয়া যায়। একদম। তবে এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট একটা সোর্সে মেনশন করা হয়েছে, যেটা নিয়ে হয়তো আরেকটু ভাবা যেতে পারে। বেশিরভাগ বই কিন্তু লং টার্মে শেয়ার বাজারে বা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগের কথা বলে। ঠিক। কিন্তু তার আগে নিজের স্কেল বাড়িয়ে নিজের আয় বাড়ানোর উপর ফোকাস করা বা নিজের ব্যবসায় ইনভেস্ট করা, এটার গুরুত্ব কি কিছুটা আড়ালে থেকে যাচ্ছে? শ্রোতাদের জন্য এটা একটা প্রশ্ন হতে পারে। শেয়ার বাজারের ওই লং টার্ম রিটার্নের অপেক্ষা করার আগে নিজের আর্নিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য ইনভেস্ট করাটা কি বেশি জরুরি নয়? এটা নিয়ে ভাবা যেতে পারে।